হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডাতে পিআর হোল্ডার হওয়ার অন্যতম প্রধান গেটওয়ে বর্তমান সময় সেটা হচ্ছে স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসা। কমপক্ষে 1 বছরের কোর্স কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে মিনিমাম 1 বছরের জব করা, সেই জবের অভিজ্ঞতা নিয়ে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কিংবা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে অথবা রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রামে নানান ধরনের যে পিআর প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে আবেদন করা, কোয়ালিফাই করে এলিজিবল হয়ে পিআর হোল্ডার হওয়া এবং পরবর্তী সময়ে সিটিজেন হওয়া। তো এই যে পিআর হোল্ডার হওয়া বা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া, সিটিজেন হওয়ার একটি যে গেটওয়ে স্টাডি পারমিট ভিসা, সেটার বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। অর্থাৎ স্টাডি পারমিটের কেউ যদি আবেদন করতে চান তাহলে তার অনেক বিষয়গুলো খেয়াল করতে হবে আগে এবং পরে। সেই বিষয়গুলি নিয়ে আপনারা কম বেশি জানেন, এরপরেও কিছু পরিচ্ছন্ন তথ্য আপনাদেরকে আজকে আবার শেয়ার করব। আমাদের সাথে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা, এবং তথ্যগুলো জেনে সমৃদ্ধ হবেন। তো কানাডাতে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে চাইলে যে কন্ডিশনগুলো ফিল আপ করতে হয় সেগুলো আমরা অ্যাট এ গ্যালেন্সে এখানে আসি। জেনারেল কন্ডিশন যেগুলো, জেনারেলি দেয়ার আর মেনি কন্ডিশনস দ্যাট মে বি ইনক্লুড on a study permit ranging from work authorization to travel capabilities and start in dates for the study permit. General examples of these conditions include, প্রথমে যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে অ্যাডমিশন নিতে হবে, অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে একটি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে। ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন থেকে যদি আপনি না নেন তাহলে আপনার স্টাডি পারমিট ভিসাটি রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বারটা দেওয়া হয় এই কারণে যে এই প্রতিষ্ঠানগুলো ইন্টারন্যাশনালি প্রোগ্রাম ডিল করার জন্যে কানাডা থেকে অথরাইজড, কানাডা প্রভিন্স থেকে অথরাইজড। তো এই কারণেই মূলত আপনাদেরকে সবার আগে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে আবেদনের ক্ষেত্রে, অ্যাকসেপ্টেন্স লেটারের ক্ষেত্রে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে তো প্রথম যে কন্ডিশন সেখানে কিন্তু এই আপনার হচ্ছে এখানে এক্সেপশনও আছে দু একটাই, সেটাই এক্সেপশন ইজ নট এক্সাম্পল, দ্যাটস ওয়াই উই আর নট ডিসকাসিং দ্যাট ম্যাটার হিয়ার। Displaying active pursuit of one's studies, 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর হচ্ছে ইনফর্মিং দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট এনি টাইম এ স্টুডেন্ট চেঞ্জ দেয়ার পোস্ট সেকেন্ডারি স্কুল। তো এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অনেকে কানাডাতে যে প্রতিষ্ঠানের অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে আসেন পরবর্তী সময়ে তারা সেই প্রতিষ্ঠানে না পড়ে অন্য প্রতিষ্ঠানে যান। যথাযথ ওয়েতে কিন্তু তার এই কাজগুলো করতে হবে গভর্নমেন্টকে জানিয়ে, আদারওয়াইজ পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার যে বিষয়গুলো সেগুলো হ্যাম্পার হবে এবং পিআর হোল্ডার হওয়ার ক্ষেত্রেও আপনি ধরা খাবেন। যেমন 700 স্টুডেন্ট ধরা খেলো ইন্ডিয়া থেকে যারা এসেছিল, তারা হয়তো বিষয়গুলো জানতোই না। তো এই জন্য বিষয়গুলো আপনাকে ইনফর্ম করতে হবে। Ending one's study if they no longer meet the requirement of being a student. তো স্টুডেন্ট হিসেবে মৌলিক কিছু আপনার এলিজিবিলিটি মেনটেন করতে হবে, সেগুলো যদি কোনোটি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনাকে কিন্তু পড়াশোনার আর সুযোগ থাকবে না। এই জন্য এই কন্ডিশনগুলো আপনাকে মিট করতে হবে। তারপরে যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে কানাডা লিভ করতে হবে আপনার স্টাডি পারমিট এক্সপায়ার হয়ে যাওয়ার সাথে সাথে। তো এখন এখানে বিষয় হলো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যদি আপনি আবেদন করেন তাহলে তো আপনার লিভ করার বিষয় নাই, কিন্তু সবাই যেহেতু কানাডাতে এখানে এসে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়ার জন্য আসে না, অনেকে শুধু পড়াশোনার জন্যই আসে। তো তাদের ক্ষেত্রে এই বিষয়টি যে আপনার স্টাডি পারমিটটা যদি এক্সপায়ার হয়ে যায়, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে অনেকের স্টাডি পারমিট দেখা গেলো যে 4 বছরের প্রোগ্রাম, হয়তো আপাতত সে 2 বছরের স্টাডি পারমিট পেয়েছে, কারণ তার পাসপোর্টের মেয়াদ ছিল 2 বছর। তো পাসপোর্টের মেয়াদের বেশি যেহেতু কানাডাতে স্টাডি পারমিট বা ডিউরেশন ইউজ করে, মানে এক্সটেনশন করে না, এই জন্য আপনারা খুব খেয়াল রাখবেন কখনোই যাতে আপনার ওভার স্টে না হয় কানাডাতে। ওভার স্টে হলে এটা কিন্তু অনেক বড় একটা অফেন্স, আপনার পিআর অ্যাপ্লিকেশন পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে এটার কারণে, যদি আপনার অন্য কোনো পিআর অ্যাপ্লিকেশন থাকে, আর পরবর্তীতে আপনি পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। দি স্টুডেন্টস স্পেসিফিক লেভেল অফ স্টাডি, আপনি যে লেভেলের স্টাডির জন্য আসবেন সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ওয়েদার দি স্টুডেন্ট ইজ অ্যালাউড টু ওয়ার্ক অন আর অফ ক্যাম্পাস। স্টাডি পারমিটের মধ্যে কিন্তু উল্লেখ থাকবে আপনার যে আপনি অফ ক্যাম্পাসে ওয়ার্ক করবেন নাকি অন ক্যাম্পাসে। তো অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস নিয়ে আমরা আসতেছি পরের স্লাইডে। এই বিষয়গুলো আপনাদেরকে মেইনটেইন করতে হবে। আপনি এখানে যদি কন্ডিশন ভঙ্গ করেন তাহলে আপনার স্টাডি পারমিটটি ক্যান্সেল হয়ে যাবে। ওয়েদার দি স্টুডেন্ট নিডস টু রিপোর্ট ফর মেডিকেল প্রসিডিউরস, যদি কোনো বিশেষ ইমার্জেন্সি থাকে, হেলথ ইমার্জেন্সি, সেই বিষয়গুলো আপনাকে জানাতে হবে বা এই বিষয়গুলো আপনার অবজারভেশনে রাখতে হবে। Whether the student can travel within Canada, the date by which student must stop studying. তো এখানে
কানাডাতে এসে অনেক সময় কানাডার ভিসার রেফারেন্সে আর আশেপাশে কান্ট্রিগুলোতে ঘোরাঘুরি করতে চায়, সেগুলোর একটা বিষয় থাকবে বা থাকে। এবং এখানে আপনি যে ডেটে আপনার পড়াশোনা শেষ হবে সেই ডেটের পরে আপনি পড়াশোনা করছেন কিনা এই ধরনের কিছু কন্ডিশনও থাকবে। তো এই কন্ডিশনগুলো যেগুলো বলা হলো সেগুলো আপনার স্টাডি পারমিট আবেদনের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে। আপনি স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসলেও সেই কন্ডিশনগুলো যাতে কখনো ব্রেক না হয় এই বিষয়গুলি আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। কোনো কারণে সেই কন্ডিশনগুলো যদি আপনি ব্রেক করেন তাহলে আপনার স্টাডি পারমিট তো ক্যান্সেল হবেই, পরবর্তীতে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আপনি পাবেন না, পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবার আসি ওয়ার্ক। মোস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পারসুইং এ কানাডা এডুকেশন ওয়ান্ট টু মানি মেক সিমultaneously, অর্থাৎ আপনারা জানেন যে এখানে পড়াশোনার পাশাপাশি সবাই পার্ট টাইম জব করতে চায়। একদম ধনীর ঘরের দুলাল না হলে সবাই কম বেশি এখানে কাজ করে। যারা ধনী তারাও কিন্তু করে, তো যাদের প্রচুর টাকা সেটা এক্সেপশনাল কেস। তো সেক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে if allowed by conditions of their work permit, students can either work or off or on campus without a separate work permit। তার মানে আপনার স্টাডি পারমিটের মধ্যেই কিন্তু আপনি কাজ করতে পারবেন কি না সেটা কিন্তু সেই স্টাডি পারমিটের মধ্যেই কন্ডিশনগুলো থাকবে। এটার জন্য আলাদা করে কিন্তু ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে না স্টুডেন্ট ভাই বোনদের জন্য। ইন আইদার কেস স্টুডেন্ট ক্যান অনলি বিগিন ওয়ার্কিং with their studies, not before. Temporarily until December 31st this year, certainly international students can work more than the usual 20 hours। তো আপনারা জানেন যে এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্টুডেন্টরা আনলিমিটেড টাইম জব করতে পারবে। এটা যদি গভর্নমেন্ট এক্সটেনশন না করে তাহলে কিন্তু পরবর্তীতে আবার স্টুডেন্ট হিসেবে যারা ঢুকবেন তাদেরকে সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করার সুযোগ থাকবে না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। To work on campus, international student must be full-time, have a valid study permit and possess a social insurance number। তো একটু আগে বললাম যে অন ক্যাম্পাসে যারা কাজ করতে চায় তাদের যে কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। ইফ ইন এনি অফ দি ফলোইং কেসেস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট স্টপ ওয়ার্কিং অন ক্যাম্পাস। তো ইউজুয়ালি একটা স্টুডেন্ট স্টাডি পারমিটের মধ্যে মেনশন করা থাকবে সে অফ ক্যাম্পাসে নাকি অন ক্যাম্পাস। তার মানে আমরা যেহেতু অন ক্যাম্পাস নিয়ে কথা বলতেছি তার স্টাডি পারমিটে মেনশন করা থাকবে যে তার ওয়ার্ক হবে অন ক্যাম্পাস। কিন্তু নিচের কন্ডিশনগুলো যদি কোনো একটা তার উপরে চলে আসে তাহলে সে কাজ করতে পারবে না। অন দ্য ডে দি স্টুডেন্ট স্টপ স্টাডিং ফুল টাইম, যেদিন স্টুডেন্ট সেই প্রতিষ্ঠানে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শেষ করবে তার সেই দিন থেকে তার সেখানে অন ক্যাম্পাস হিসেবে অন ক্যাম্পাসে আর কোনো চাকরির বা কাজ করার সুযোগ থাকবে না। যখন তার স্টাডি পারমিটটা এক্সপায়ার্স হয়ে যাবে তখন সে আর কোনোভাবেই এখানে অন ক্যাম্পাসে জব করতে পারবে না। যদি অথরাইজেশন এখানকার যে লোকাল অথরিটি বা ইউনিভার্সিটি অথরিটি তারা যদি স্টুডেন্টকে বারণ করে তাহলে তার এখানে কাজ করার সুযোগ থাকবে না। ইফ দি স্টুডেন্ট ইজ সুইচিং স্কুলস অ্যান্ড দে আর নট কারেন্টলি স্টাডিং, স্টুডেন্টরা যদি স্কুলের পড়াশোনা না করে টিউশন ফি না দেয় পরবর্তী সময় সে কিন্তু অন ক্যাম্পাসে জব করতে পারবে না। অফ ক্যাম্পাস যারা ইউনিভার্সিটির বাইরে জব টপ করতে চান তাদের জন্য অফ ক্যাম্পাস সুযোগ থাকে। টু ওয়ার্ক অফ ক্যাম্পাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট বি ফুল টাইম at a DLI, be enrolled in post-secondary academic, vocational, professional training programs, have a valid study permit and possess a social insurance number। তো এখানে কন্ডিশনগুলো বুঝতে পারতেছেন যে পোস্ট সেকেন্ডারি কোনো ডিগ্রি করার জন্য সেটা হতে পারে ভোকেশনাল, হতে পারে প্রফেশনাল ট্রেনিং, কিন্তু হতে হবে ডিএলআই ভুক্ত প্রতিষ্ঠানে। আর একটা হচ্ছে যে আপনার এখানে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার লাগবে, স্টাডি পারমিট লাগবে। এগুলো থাকলে আপনি অফ ক্যাম্পাসে জব করতে পারবেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট বি এনরোলড ইন এ প্রোগ্রাম দ্যাট লিডস টু এ ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট অ্যান্ড ইজ অ্যাট লিস্ট 6 months লং। তো 6 মাসের নিচের কোনো প্রোগ্রামে যদি আপনি আসেন তাহলে আপনি এখানে অফ ক্যাম্পাস হোক বা অন ক্যাম্পাস হোক আপনি কোনো ধরনের চাকরি বা জব করতে পারবেন না, আপনার নিজের খরচে পড়াশোনা করতে হবে। তো এখানে 6 মাসের অধিক সময়ের জন্য কোর্স হলেই কেবলমাত্র অফ ক্যাম্পাসে জবের সুযোগটা থাকবে। নিম্নোক্ত কন্ডিশনগুলো যদি কারোর উপর প্রযোজ্য হয় তাহলে কিন্তু তিনি এখানে অফ ক্যাম্পাসে জবগুলো করতে পারবে না। দি স্টাডি পারমিট সেজ দ্যাট দে আর নট অথরাইজড টু ওয়ার্ক অফ ক্যাম্পাস হোয়াইল দে স্টাডি। স্টাডি পারমিটে যদি অফ ক্যাম্পাসের বিষয়টা ক্লিয়ারলি মেনশন করা না থাকে তাহলে কেউ এখানে অফ ক্যাম্পাসে জব করতে পারবে না। কেউ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য ইএসএল বা এফএসএল প্রোগ্রামে এখানে করতে আসেন 1 বছরের 6 মাসের, সেই প্রোগ্রাম চলাকালীন সময় তিনি কিন্তু কোনো ধরনের অফ ক্যাম্পাসে জব করতে পারবে না।
দে আর অনলি টেকিং জেনারেল ইন্টারেস্ট কোর্সেস। অনেক সময় কিছু জেনারেল কোর্স থাকে, সেগুলো চলাকালীন সময়েও কেউ স্টাডি পারমিট এখানে অফ ক্যাম্পাসে জবের জন্য আবেদন করতে পারবে না বা জব করতে পারবে না। দি স্টুডেন্ট ইজ অনলি টেকিং কোর্স রিকোয়ার্ড টু বি অ্যাকসেপ্টেড ইন্টু এ ফুল টাইম প্রোগ্রাম। অনেক সময় দেখা গেলো যে পাথওয়ে প্রোগ্রাম থাকে, দেখা গেলো যে আপনার হয়তো আপনি যে ডিগ্রি কমপ্লিট করেছেন সেখানে হয়তো আপনার ইংলিশের ক্যাপাসিটি কম ছিল অথবা মার্কস কম ছিল কিংবা দুই একটা সাবজেক্ট ছিল না, সেগুলোকে কাভার করার জন্য হয়তো পাথওয়ে প্রোগ্রাম হিসেবে 1 বছরের বা 6 মাসের 1 বছরই ধরতে হবে, 1 বছরের পাথওয়ে প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রাম চলাকালে কিন্তু এখানে আপনি এখানে জব করতে পারবেন না লিগালি। The student situation changes, they no longer meet all the requirements of campus. তো উপরের কন্ডিশনগুলো যদি থাকে কারোর মধ্যে তাহলে সে অফ ক্যাম্পাসে জব করতে পারবে না। এবার ট্রাভেলের বিষয়ে আসি। অনেক সময় কানাডার ভিসা থাকার কারণে আশেপাশের কান্ট্রিগুলিতে অনেকে ঘুরতে চান। ইউজুয়ালি এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে আপনাকে সব কিছু ফ্রি অ্যান্ড ফেয়ার থাকতে হবে এই সব ক্ষেত্রে। কোনো ধরনের ডুপ্লিকেসির আশ্রয় নেওয়া যাবে না। তো এটা বিস্তারিত আমরা পড়তেছি না, আপনার স্লাইডটা পজ করে দেখে নেবেন। In addition to having a valid study permit and approval of study permit extension, international student looking to re-enter Canada after traveling must have a valid passport or travel document, be attending a Canadian DLI, meet all other entry requirements. পড়াশোনা চলাকালীন সময় আপনি যদি কানাডাকে লিভ করেন, কানাডা থেকে আপনার দেশে আসেন, পরবর্তী আবার ঢোকার ক্ষেত্রে আপনি কিন্তু সব ডকুমেন্টগুলো আবার পুনরায় খুব ভালো করে চেক করা হবে যে আপনার ভিসা আছে কিনা, স্টাডি পারমিটটা ভ্যালিড আছে কিনা, ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানে আছেন কিনা, এবং আপনার অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, ইভেন আপনার যে ফান্ড আপনি দেখিয়েছিলেন সেগুলো চেক করা হতে পারে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যারা অন্ততপক্ষে পোস্ট গ্রাজুয়েশনে বা মাস্টার্স প্রোগ্রামে আসবেন একবারে শেষ করে তারপরে দেশে আসা, তা না হলে না আসাই ভালো, কারণ ওভারঅল আবার যদি চেক হয় অনেকেই কিন্তু এই প্রবলেমে পড়েন। স্টাডি পারমিট ইজ নট ইটসেলফ এ ট্রাভেল ডকুমেন্ট। তো স্টাডি পারমিটটা কিন্তু হচ্ছে এটা জাস্ট একটা অনুমতিপত্র, যে আপনি এটা তো আগে দেশে বসে পাবেন না, আপনি যখন ভিসা নিয়ে সিঙ্গাপুর থেকে ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরে কানাডাতে যখন ল্যান্ড করবেন সেখানকার বর্ডার সিকিউরিটি অফিস যারা আছে তারা মূলত এটা আপনাকে ইস্যু করবে। তো এটা যেহেতু ট্রাভেল ডকুমেন্ট না, সেটা এখানে বলা হচ্ছে যে এইটা শো করে কেউ কিন্তু ট্রাভেল করতে পারবেন না। দেখা গেলো আপনি একবার স্টাডি পারমিটটা শো করে আপনি বের হয়েছেন, আবার ঢোকার ক্ষেত্রে কিন্তু সেটা মেজর ডকুমেন্ট না, আপনার ভিজিট ভিসা কিন্তু থাকতে হবে, আপনার সাথে কিন্তু রাখতে হবে ভিজিট ভিসা, বা আপনার স্টাডি পারমিটে স্টুডেন্ট ভিসা সেটা কিন্তু থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কনসিকুয়েন্সেস ফর নট মিটিং স্টাডি পারমিট কন্ডিশনস। তো স্টাডি পারমিটের কন্ডিশনসগুলো যদি কেউ ব্রেক করে তাহলে কী হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। ফেইলিউর টু মিট স্টাডি পারমিট কন্ডিশনস মে মিন দি স্টুডেন্ট উইল লস দেয়ার স্টুডেন্ট স্ট্যাটাস অ্যান্ড স্টাডি পারমিট, বি আস্কড টু লিভ কানাডা, বি রিকোয়ার্ড টু ওয়েট 6 months টু অ্যাপ্লাই ফর নিউ ক্যানাডিয়ান স্টাডি পারমিট, ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট। তো কেউ যদি কন্ডিশনগুলো ব্রেক করে তাহলে কিন্তু তার স্টাডি পারমিটটা বাজেয়াপ্ত হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, তাকে কানাডা থেকে বের করে দেওয়া হতে পারে। এরপরে হচ্ছে সে যদি রিঅ্যাপ্লাই করতে চায় তাহলে 6 মাস ধরে তাকে অপেক্ষা করতে হবে, তারপরে নতুন করে সে অন্য কোনো প্রোগ্রামে আবেদন করতে পারবে। ফিউচার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন রিজাল্টস ডিসিশন ক্যান বি ইম্প্যাক্টেড বাই দি ফলোয়িং স্টাডি পারমিট কন্ডিশনস অ্যান্ড আর ওয়ার্কিং স্টাডিং ইন অ্যান আনঅথরাইজড ম্যানার। হু ইজ এক্সাম্পট ফ্রম স্টাডি পারমিট কন্ডিশনস। তো স্টাডি পারমিটের কন্ডিশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল কেস রয়েছে যারা এই কন্ডিশনগুলো যাদেরকে মেনটেন করতে হয় না। সার্টেন স্টাডি পারমিট হোল্ডার্স আর এক্সাম্পট ফ্রম হ্যাভিং টু প্রুভ দ্যাট দে আর এনরোলড এট ক্যানাডিয়ান ডিএলআই, দ্যাট they are actively pursuing their studies. Among the individuals exempt from the conditions are people with refugee status in Canada. যারা রিফিউজি স্ট্যাটাস নিয়ে কানাডাতে বসবাস করে তাদের জন্য কিন্তু স্টাডি পারমিটের যে কন্ডিশন সেগুলো লাগবে না, সেগুলো ছাড়াই তারা এখানে পড়াশোনা করতে পারবে, এটা তাদের জন্য একটা সুযোগ। পিপল হু আর দি স্পাউস ডিপেন্ডেন্ট চাইল্ড ক্যানাডিয়ান স্টাডি অফ এ ক্যানাডিয়ান স্টাডি অর ওয়ার্ক পারমিট হোল্ডার। আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান, আপনাদের স্পাউসরা যদি আপনাদের সাথে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে, তারা এখানে এসে যদি পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু স্টাডি পারমিটের সেই কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে না। এটা একটা গ্রেট অপরচুনিটি অবশ্যই। পিপল হু আর স্টাডিং ইন কানাডা আন্ডার অ্যান এক্সচেঞ্জ এগ্রিমেন্ট বিটুইন কানাডা অ্যান্ড আদার কান্ট্রি। কানাডার সাথে 35টি কান্ট্রির মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে। তো এখানে এক্সচেঞ্জ এগ্রিমেন্ট রয়েছে যে সমস্ত কান্ট্রির সাথে রয়েছে, সেই সমস্ত কান্ট্রির স্টুডেন্টদের ক্ষেত্রে স্টাডি পারমিটের এই কন্ডিশনগুলো অ্যাপ্লিকেবল হবে না। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা সাউথ এশিয়ান কান্ট্রি যারা আমাদের ভিডিওগুলো ম্যাক্সিমাম দেখে থাকেন তাদের জন্য এই কন্ডিশনগুলো পজিটিভলি আসবে না, কারণ কানাডার সাথে আমাদের কান্ট্রিগুলোর খুব বেশি এগ্রিমেন্ট নেই।
এই জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনাটি যদি আপনাদের উপকার আসে তাহলে আমাদের এই সময়টুকু সার্থকতা লাভ করবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।